করেছিল জেনে রাখুন, যা নিয়ে বাংলাদেশে অনেক রেভলিউশন হয়েছিল। অন্য দেশের কথা আমি বলছি না, আমার বলার অধিকার নেই, কিন্তু আমি যেটা বলছি পয়েন্টটা, তারপরে তারা মেঘালয় দিয়ে বাংলায় চলে আসে। বাংলায় যখন চলে আসে তখন আমাদের এসটিএফ তাকে ধরে, এটা তাদের ক্রেডিট। তারপরে হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলছেন, এতদিন তো করে আমি বলিনি, মুখ করিনি, আজকে অত্যাচারে শেষ সীমায় গেছেন বলে। কারণ এটা জানে, আমি এখনো নামটা বলছি না ভদ্রতা করে, বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে, আমি সেটা চাই না, আমি দেশকে ভালোবাসি না, বলবো না দেশের স্বার্থে। কি বললেন, आप थोड़ा आपको बंगाल पुलिस को बोल दो ये बात बाहर में नहीं कहने के लिए, ये देश के लिए है। কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল, আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন আমি তো সবটাই জানি। দেখলেন তো মমতা ব্যানার্জির কথাটা, যে এটা কিন্তু মূলত হাদি হত্যার বিষয়টা বলতেছে, এটা সবাই বুঝতে পারতেছে। হাদির হত্যাকারী ভারতে গেছে, ভারতে অ্যারেস্ট করা হয়েছে তাকে, মূলত এগুলো অ্যারেস্টটা, এগুলো হচ্ছে কাস্টডিতে নিয়ে রাখে যাতে ওই হত্যাকারী মুখ ফসকে উল্টাপাল্টা কথা বলতে না পারে, সেই জন্যই এইভাবে অ্যারেস্ট করে তাদের কাস্টডিতে নিরাপদ জায়গায় রাখে দেয়। এর আগেও এরকম অনেক হয়েছে যে বাংলাদেশ থেকে হত্যা করছে, বাংলাদেশে বড় কোনো দুর্ঘটনা ঘটাইছে, সে ভারতে চলে গেছে, ভারত তাকে অ্যারেস্ট করে রাখে, কিন্তু খুব নিরাপদে জামাইয়া ধরে রেখে দেয়। এখানে কিন্তু তাই হয়েছে, হাদির হত্যাকারী গিয়েছে, তাকে কিন্তু কাস্টডিতে রাখা হয়েছে যাতে সে বেফাস কথা না বলে। এবং মমতা ব্যানার্জি নিজেই বলতেছে যে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বলছিল যে এই বিষয়ে যাতে পাবলিকলি কোনো কথা না বলা হয়, কারণ এইসব বিষয়ে পাবলিকলি কথা বললে সেটা দেশের স্বার্থ রক্ষা হবে। তার মানে কি, হাদি হত্যার সাথে সরাসরি ভারত জড়িত ছিল। দেখেন, হাদিকে আমি পছন্দ করি না, হাদি আমার নেতাও না, এবং তার মতাদর্শ বা আদর্শে আমি বিশ্বাসীও না, কারণ আমি ধর্মভিত্তিক রাজনীতিকে ঘৃণা করি। কিন্তু হাদি তো আমার দেশের নাগরিক। হাদি যদি আমার দেশের নাগরিক হয় তাহলে তার ভুল ত্রুটি অন্যায় সকল কিছুর বিচার করার দায়িত্ব বাংলাদেশের নাগরিকের, বাংলাদেশের প্রশাসনের, বাংলাদেশের সরকারের। হাদি যে ভারত বিরোধিতা করতো সেই জন্য ভারত এসে বাংলাদেশে মেরে ফেলবে? এবং ওই সময় লক্ষ্য করবেন যে এই ফেসবুকে বাংলাদেশের অনেক নাগরিক, একটা নির্দিষ্ট আদর্শের নাগরিকরা হাদি হত্যাকে কীভাবে সমর্থন করে গেছে। এরা সবাই কালপিট, এরা ভারতের একদম স্পেসিফিকলি বললে এরা ভারতের হচ্ছে একদমই দালাল। এরা জানে বুঝে এবং এই ধরনের হাদির হত্যাকারীদেরকে এরাও সমর্থন করে। ভারত কিভাবে আমাদের উপর আধিপত্য বিস্তার করে, এটা আপনারা যদি খাতা কলমে লিখতে বসেন তাহলে কয়েক পাতা লিখে ফেলা যাবে। এই যে আন্তর্জাতিক নদী, যেই নদীর উপর আমাদেরও হক আছে, আমাদেরও অধিকার আছে, সেই নদীগুলোকে বন্ধ করে রাখছে, এবং সেই নদীগুলোকে বাদ দিয়ে বন্ধ করে রাখার বিপক্ষে আমরা যখন কথা বলি তখন বাংলাদেশের নাগরিক হয়েও ভারতের পক্ষ নিয়ে আমাদের বিপক্ষে কথা বলতে আসে, আমাদেরকে ট্যাগ দেয়। কখনো যুক্তিসম্মত কোনো কথা বলে না, বরঞ্চ ট্যাগ দেয়। ভারত তার সীমান্তে ফেন্সিং করবে তার নিরাপত্তার জন্য, ভেরি গুড, এটা ভারতের অধিকার আছে, তারা সীমান্তের মধ্যে তাদের নিরাপত্তার জন্য তারা ফেন্সিং করবে, খুব ভালো কথা। কিন্তু এই ফেন্সিংয়েরও তো একটা নিয়ম থাকে। এই ফেন্সিংয়ের নিয়ম হচ্ছে যে এখানে হচ্ছে সীমান্তের পিলার, সেই পিলার থেকে দুই দেশের, বাংলাদেশের এবং ইন্ডিয়ার ক্ষেত্রে এবং পৃথিবীর প্রত্যেকটা দেশের ক্ষেত্রে আন্তর্জাতিক যে নিয়ম আছে সেটা হচ্ছে যেখানে জিরো লাইন অথবা সীমান্ত পিলার সেখান থেকে 150 গজ ভিতরে যে কোনো স্থাপনা তৈরি করতে পারবে, স্থায়ী স্থাপনা। অতএব ভারত যদি সীমান্তের কোনো ধরনের ফেন্সিং করতে চায় তাহলে তাদের পাশে 150 গজ জায়গা ছেড়ে দিয়ে সীমান্ত ফেন্সিং করতে পারবে। এবং বাংলাদেশও যদি ভবিষ্যতে কোনো দিন ফেন্সিং বা অন্য কোনো স্থাপনা করতে চায়, বাংলাদেশকেও 150 গজ ছেড়ে দিয়ে আসতে হবে। এই যে বাংলাদেশ 150 গজ এবং ভারত 150 গজ, এই মাঝখানে যে 300 গজ ডিস্টেন্স, এটাকে বলা হয় বাফার জোন সীমান্তে। এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং আন্তর্জাতিক আইন। বাংলাদেশও 1974 সালে এমওইউ হয়েছিল, পরে 75 সালে সিগনেচার হয়েছে। বাংলাদেশও সীমান্ত আইন তাই যে দুই পাশে দুই দেশ 150 গজ করে সীমান্ত থেকে বাফার জোন রাখবে। 2011 সালে শেখ হাসিনা ভারত সফরে গেল এবং
নির্লজ্জভাবে ভারতকে এই 150 গজটা ছাড় দিয়ে দিল। ভারত জিরো লাইনের উপর ফেন্সিং করলো প্রায় 5টা পয়েন্টে, গুরুত্বপূর্ণ পয়েন্টে। এবং আবার হচ্ছে ভারত চাইছে এবার 2019 সালেও শেখ হাসিনা ভারত সফরে যেয়ে 15টা পয়েন্টে এই সুযোগটা দিল। তাতে লাভটা কী হলো? ভারত সম্পূর্ণ অংশটাই একদম জিরো লাইন বরাবর ফেন্সিং করে ফেললো। বাংলাদেশ এখন তার 150 গজকে বাফার জোন বেন্ডো রেডি হয়ে গেল। বাংলাদেশ এখন 150 গজের মধ্যে ঢুকতে গেলে ওইখান থেকে ফায়ারিং হয় এবং আন্তর্জাতিক সকল নীতি লঙ্ঘন করে শেখ হাসিনা নিজ ক্ষমতা বলে এত বড় আকামটা করে দিয়ে গেছে। এটা নিয়ে কথা বলতে গেলেও আমাকে গালি দিতে আসে। আশ্চর্য! এই তিস্তার পাড়ে যেয়ে দেখেন মানুষগুলো কিভাবে দুর্ভিক্ষে মারা যাচ্ছে, তিস্তা পাড়ের মানুষগুলো কীভাবে পানির অভাবে মারা যাচ্ছে, তিস্তা পাড়ের মানুষগুলো বন্যায় কীভাবে ডুবে মরতেছে, কীভাবে অপুষ্টিতে মরতেছে, সেটা নিয়ে কথা বলতে বলে আমাকে ফেসবুকে এসে ইউটিউবে এসে গালিগালাজ করে। এবং আশ্চর্যজনক বিষয় কি জানেন? এই গালিগালাজ যদি আমাকে ভারতীয় কোনো নাগরিক করতো, ভারতীয় অনেকেই আমার ভিডিও দেখেন, ভারতে অনেকে আছে আমার ফেসবুকে ফলোয়ার, তারা যদি গালাগালি করে আমার খারাপ লাগতো না। এবং আশ্চর্যজনক হচ্ছে তারা কখনো এগুলো নিয়ে গালিগালাজ করে না, কারণ তারা জানে যে আমি আমার বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের স্বার্থে আমি কথা বলতেছি, সেটা তারা বুঝে। তারাও তাদের ভারতের উদ্দেশ্য স্বার্থ রক্ষার্থে যদি কোনো কথা বলে সেটা আমি বুঝি, কিন্তু আমার বাংলাদেশের নাগরিক বাংলাদেশের স্বার্থ নিয়ে কথা বলতে গেলে সে কেন ভারতের পক্ষ নেবে? এই যে হাদি হত্যা করলো, এইসব হত্যাকারীদেরকে কিন্তু একদম বাংলাদেশের থেকে ভারতে যাওয়ার জন্য এই নির্দিষ্ট আদর্শিক লোকগুলোই সহায়তা করে এবং এদেরকে মোরালি সাপোর্ট দেয় এবং সোশ্যাল মিডিয়াতে এসে এদেরকে সাপোর্ট দেয়। আর বাংলাদেশের দেখবেন কিছু হচ্ছে ইউটিউব, ফেসবুক, এমনকি জাতীয় গণমাধ্যমে এসে তথাকথিত সাংবাদিক নামে দালালের বাচ্চাগুলো, ভারতীয় দালালের বাচ্চাগুলো, তারাও এসে হাদিকের হত্যাকে জায়েজ করার চেষ্টা করে। আজকে দেখেন আসিফ নজরুল উপদেষ্টা হয়েছিল আরেক বাটপার, এসে বলছে, হুট করে বলে দিয়েছে 26 লক্ষ ভারতীয় বাংলাদেশের নাগরিক করে। এটা পুরো চাপাবাজি। এটা হয় কি, এই বিষয়গুলো আসিফ নজরুলের এই বাটপারি কথার আরেকটা ব্যাখ্যা করি। এটা হয় কি জানেন? নেগেটিভ মার্কেটিং করে আবার সেই তার পক্ষে একটা নেগেটিভ তৈরি করা। আসিফ নজরুল এটা খুব ভালো মতন জানতো যে 26 লক্ষ চাকরি করে না, কিন্তু এই উদ্ভট সংখ্যাটা বলার কারণে কি হয়েছে জানেন? এই গুরুত্বপূর্ণ বিষয়টাকে হাসি তামাশা বানা দিচ্ছে আসিফ নজরুল। এই বাটপার উপদেষ্টা আসিফ নজরুল সে সত্যি কথাটা বলতো। সত্যি কথাটা কি? সেটা হচ্ছে বাংলাদেশে একটা উল্লেখযোগ্য সংখ্যক, বিশেষ করে গার্মেন্টসে সেক্টরে ভারতীয় নাগরিকরা চাকরি করে, এটা ধ্রুব সত্য। এবং সেই সংখ্যাটা খুব বেশি না, 20 থেকে 30 হাজার হবে। কিন্তু এইখানে একটা বড় পয়েন্ট আছে। পয়েন্ট কি? সেটা হচ্ছে ভারতে বাংলাদেশের কোনো নাগরিক বৈধভাবে চাকরি করতে যাইতে পারে না, কারণ ভারতের আইনে ওইটা পারমিট করে না। বাংলাদেশ থেকে জব পারমিট, বাংলাদেশের যত মেধাবী হোক ভারতে যে কোথাও চাকরি করতে পারবে না তাদের আইনের দ্বারা, কিন্তু ভারতীয় নাগরিকরা বাংলাদেশে এসে চাকরি করতে পারবে। এটা তো মেনে নেওয়া যায় না। সেটা 30,000 হোক, 20,000 হোক, একজন হোক, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেটাকে বাটপার আসিফ উপদেষ্টা ছিল আসিফ নজরুল, সে 26 লক্ষ টাকায় একটা উদ্ভট সংখ্যা বলে জিনিসটাকে হাস্যকর করেছে। এবং দেখবেন বাংলাদেশের নির্দিষ্ট রাজনৈতিক দলের সমর্থক এবং কর্মীরা এই একটুক আসিফ নজরুলের কথাটাই সব জায়গায় লেখে, এই কই গেল 26 লক্ষ ভারতীয়, কই গেল 26, মানে তারা ওইটা নিয়ে মজা নেয়। কিন্তু এই শুয়োরের বাচ্চাগুলো সবগুলোই জানে যে আসলেই কিন্তু বেশ উল্লেখযোগ্য সংখ্যক ভারতীয় নাগরিক বাংলাদেশে চাকরি করে। কিন্তু এই শুয়োরের বাচ্চাগুলো আসিফ নজরুলের মতন বাটপাড়ের একটা কথাকে কোট করে বিষয়টাকে হাস্যকর বানায় দেয়, যাতে ভারতের স্বার্থ সংরক্ষণ করা যায়। বাংলাদেশে সবচেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় কি জানেন? বাংলাদেশে 2টা বিশেষ আদর্শিক রাজনৈতিক দল আছে যাদের কাছে বাংলাদেশের থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ভারত একটা রাজনৈতিক দলের জন্য, আরেকটা রাজনৈতিক দলের জন্য হচ্ছে বাংলাদেশের থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে পাকিস্তান। এরা কখনোই বাংলাদেশে হইতে পারে নাই। বাংলাদেশের যে কোনো স্বার্থরা বিসর্জন দিতে পারে তাদের প্রভুর দেশের জন্য। একটা রাজনৈতিক দলের প্রভু হচ্ছে ভারত, তাদের জন্য বাংলাদেশের যে কোনো ক্ষতি তারা মেনে নেবে এবং ভারতের কোনো সমালোচনা তারা নিতে পারবে না। আরেকটা রাজনৈতিক দলের আদর্শ হচ্ছে বাংলাদেশের যত বড় কিছু হোক তবুও পাকিস্তানের পক্ষে সাফাই গাইতে হবে। এদের জ্বালায় এবং এদের সংখ্যাটা কিন্তু নেহাত কম না, এবং এরা ঝাঁপায় পড়ে একদম। আপনি ভারত নিয়ে, পাকিস্তান নিয়ে কোনো সমালোচনা করবেন, ও মা আপনার উপর ঝাঁপায় পড়বে।
এদেরকে মুক্ত করতে হবে। হয়তো এখন হবে না, হয়তো এই মুক্তি পাইতে আমাদের আরও কয়েক যুগ লেগে যেতে পারে, কয়েক দশক লেগে যেতে পারে, কয়েক ডেকেড লেগে যেতে পারে, কিন্তু একদিন ঠিক মুক্তি হবে। বাংলাদেশের আসলেই শুধুমাত্র বাংলাদেশের নাগরিকদেরই থাকা উচিত। এই সব দালালদেরকে যে কোনোভাবে নির্মূল করা উচিত। আর এই যে হাদি হত্যার বিষয়টা ভারত স্পষ্ট করলো যে বাংলাদেশের যে কোনো অপরাধীকে ভারত যে সবসময় আশ্রয় প্রশ্রয় দিয়ে আসে। আপনারা ডাটা নেন, বাংলাদেশের বড় বড় যেসব সন্ত্রাসী ছিল ঢাকা শহরেই, তাদের সিংহভাগ গেছে ঢাকা থেকে ভারতে যে আশ্রয় নিছে, পরে ভারত থেকে অন্যান্য দেশে চলে গেছে অথবা ভারতেই থাকছে। একটা ভারতের বাংলাদেশের নাম করা যেগুলো সন্ত্রাসী ছিল, ভারত তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিছে। এটা ভারত সবসময়ই করে। আর তারা ওইখান থেকে আওয়াজ তুলে বাংলাদেশ বলে ভারতের বিরুদ্ধে কী করতেছে, এটা পুরো বোকাস। বাংলাদেশের ওই ক্যাপাসিটি নেই ভাই। বাংলাদেশ এত ধনী দেশ না, বাংলাদেশ এত বড় দেশ না যে ভারতের কোনো সন্ত্রাসীকে বাংলাদেশে আশ্রয় দিবে। এটা আমিও চাই না যে ভারতের ক্ষতি হয় এমন কোনো ব্যক্তি বাংলাদেশে থাকুক, কিন্তু আমি যৌক্তিকভাবে তো আমার অধিকারের কথা বলতে পারবো, ঠিক না? এইখানেই সমস্যা। এইখানে সবচেয়ে খারাপ লাগে কি, ভারতীয় নাগরিকরা যদি আমাকে কিছু বলে আমার খারাপ লাগে না, কিন্তু এই বেজন্মা শুয়োরের বাচ্চা, কুত্তার বাচ্চা বা জানোয়ারের বাচ্চা যেগুলো বাংলাদেশের নাগরিক আছে, যে বাংলাদেশে জন্ম, বাংলাদেশে থাকে, বাংলাদেশের খায়, অথচ ভারত অথবা পাকিস্তানের গান গায়, এই শুয়োরের বাচ্চা, এই জানোয়ারের বাচ্চাগুলোকে সবসময় প্রতিহত করবে, সব সময়।